মায়রা কেঁপে ওঠে ইরফানের ভয়েস টোনে। কি করেছে সে? রেগে দু হাতে ইরফানকে ধাক্কা দিলে ইরফান মায়রার দুহাত তার এক হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে। মায়রা ফুপিয়ে ওঠে, বিড়বিড় করে, এই পাশার লোক আমায় মারতে মারতে মেরেই ফেলবে। বাবা, মা, মিস ইউ। কাঁদতে কাঁদতে ইরফানের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে, অশুভ লোক, পাশার লোক, ছাড়ুন আমায়। ইরফান শক্ত চোখে মায়রার দিকে তাকায়। হঠাৎই মায়রার গলা থেকে ওড়না টান মেরে নিয়ে নেয়। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান হেলে গিয়ে মায়রার দু হাত পেছনে নিয়ে ওড়না দিয়ে বাঁধতে থাকে। মায়রার মুখ গিয়ে ঠেকে ইরফানের বুকে। মায়রা কেঁদে কেটে অস্থির। মেয়েটা এমনিতে কাঁদে না, কিন্তু এই লোক তার সাথে এমন করছে কেন? ইরফান মায়রার হাত বেঁধে সরে গেলে মায়রা কান্না মাখা চোখে ইরফানের দিকে তাকায়। লজ্জা সংকোচে নুয়ে আসা মেয়েটা কাঁদতে কাঁদতে দৃষ্টি নত করে বলে, আপনি আসলেই একটা অসভ্য। আমার পা ভেঙে গিয়েছে, এখন আপনি আপনি আমার কোমর ভেঙেছেন, আমার আমার থেকে কাপড় খুলে নিয়েছেন, আমার হাত বেঁধে দিয়েছেন। উফ, ছেড়ে দিন আমায়। ইরফান মায়রার এত বকবক নিতে পারল না। ডান হাতে মায়রার মুখ চেপে বলে, স্টপ, জাস্ট স্টপ। মায়রা ভেজা চোখে পিটপিট করে তাকায় ইরফানের পানে। ইরফান মায়রার মুখ থেকে হাত সরিয়ে মায়রার ডান পায়ে হাত দিলে মায়রা চেঁচিয়ে উঠে কেঁদে কেঁদে বলে, আমার পা ভেঙে গিয়েছে, ছেড়ে দিন, ধরবেন না প্লিজ। ইরফান বিরক্তিতে কপাল কুঁচকে একবার মায়রার মুখের দিকে তাকালো। চোখ সরিয়ে নিয়ে মায়রার পা ধরে একপাশে জোরে টান দেয়। মায়রা জোরে খেতে দেয়। ইরফান মায়রার পা এদিক ওদিক নাড়িয়ে দেখে। এরপর মেঝে থেকে উঠে দাঁড়ায়। মায়রাকে এখনো কাঁদতে দেখে বিড়বিড় করে। স্টুপিড গার্ল। মায়রা মাথা তুলে বলে, আমার হাত খুলে দিন, খারাপ লোক। একা একটা মেয়েকে পেয়ে সুযোগ নিতে লজ্জা করেন আপনার? অসভ্য ইতর বেয়াদব, আপনাকে তো আমি জেলের ভাত খাওয়াবো। ভদ্র বাবার অসভ্য পোলা একটা। ইরফান রেগে এক টান দিয়ে মায়রাকে দাঁড় করায়। দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, স্টপ, নয়তো এই দুই গাল আস্ত থাকবে না। মায়রা রেগে আরো জোরে চেঁচিয়ে বলে, করবো না, আমার মুখ আমি বলবো। অসভ্য ছেলে, অসভ্য লোক, শুধু মেয়েদের ছোঁয়ার বাহানা খোঁজে, আমার ইজ্জতে ফালুদা করে দিল। আর বলতে পারে না। বাম গালে একটা শক্তপোক্ত থাপ্পড় পড়ে। মায়রা ডান দিকে হেলে যায়। কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ, আমার জীবনটা 2 দিনে থাপ্পড়ময় হয়ে গেল এই পাষাণ লোকের জন্য। মেয়েটার মুখ বন্ধ হয় না, কাঁদে তবুও কথা বলতেই থাকে। ইরফান তীব্র বিরক্তিতে টেবিলের ড্রয়ার থেকে স্কচ টেপ এনে মায়রাকে টেনে মায়রার মুখে লাগিয়ে দেয়। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান তার কাজ শেষ করে চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে। এগিয়ে গিয়ে দরজা লক করে দেয়। এরপর গায়ে টি শার্ট খুলে ছুঁড়ে ফেলে ওয়াশরুমে চলে যায়। মায়রা ইরফানের যাওয়ার দিকে তাকিয়ে করে। অসহায় চোখে একবার নিজের দিকে তাকায়, আরেকবার বন্ধ দরজার দিকে। এগিয়ে এসে বিছানার উপর বসলে কেমন ডেবে যায়। মায়রা ভয় পেয়ে দ্রুত দাঁড়িয়ে যায়। ভ্রু কুচকে তাকায়। এই বিছানা এমন নরম কেন? অদ্ভুত। হঠাৎই ডান পা তুলে এদিক ওদিক নাড়ায়। এই পায়ে তো ব্যথা পেয়েছিল, এখন ব্যথা লাগছে না কেন? ইরফান পা জোরে টান দিল। এরপরই তো দাঁড়িয়ে আর কোনো প্রবলেম হলো না। মায়রার মনে পড়ে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। মায়রা বাধা মুখে মনে মনে বিড়বিড় করে, ব্যথা দিয়েই ব্যথা সারিয়েছে এই অসভ্য লোকটা। ঘরের চারিপাশে তাকায়। ঘরের সবগুলো পর্দা টানা। হালকা দিনের আলো ঘরে এসেছে। মায়রার কেমন দম বন্ধ লাগলো। এমনিতেই মেয়েটা গ্রামে বড় হয়েছে। এখানে এসে সবগুলো জানালা খুলে দিয়ে রাখে, তবুও বদ্ধ লাগে। আর এই ঘরে সব জানালা দরজা লাগানো। মায়রা বাধা মুখে বিড়বিড় করে, এই প্রতিবন্ধী পরিবেশে থেকে থেকেই এই লোকটা অটিস্টিক হয়ে গিয়েছে, মাথায় গন্ডগোল হয়েছে তার। পেছনে তার ওড়না দিয়ে হাত বাঁধা। বেশ অনেক সময় নিয়ে হাতের বাঁধন খোলার চেষ্টা করলো। হাঁপিয়ে গিয়েছে। ধীরে ধীরে ওড়না ঢিল হয়ে আসে। মায়রা বুঝতে পারে ওড়নার গিট খুলতে পারবে। মনে মনে খুশি হয়। দুহাত মোচড়ামুচড়ি করতে করতে কিছুক্ষণের মাঝে ওড়না খুলে মেঝেতে পড়ে যায়। মায়রা খুশিতে ছোটখাটো একটা লাফ দেয়। দ্রুত মুখ থেকে স্কচ টেপ খুলে ছুঁড়ে ফেলে। এর মাঝে ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে দৌড় লাগায় দরজার দিকে। এই রুম থেকে বের হতে পারলেই বাঁচে যেন, কিন্তু দুঃখের বিষয় দরজা তো খুলতে পারছে না। ওয়াশরুম থেকে ইরফান বেরিয়ে আসে। শাওয়ার নিয়ে বেরিয়েছে ইরফান, পরনে টাওয়েল জড়ানো, উদাম শরীর। মায়রাকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুচকালো। মায়রা দরজা খোলায় ব্যর্থ হয়ে পেছন ফিরে তাকালে চোখ বড় বড় হয়ে যায়। চিল্লিয়ে বলে ওঠে, আস্তাগফিরুল্লাহ, আপনার মতো অসভ্য মানুষ আমি দুটো দেখিনি। আর আমার ইজ্জত শেষ করে এখন নিজের ইজ্জত লুটাচ্ছেন। ছি 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 ছি। চোখ মুখ কুচকে অন্যদিকে তাকিয়ে চোখ বুজে বলে, যান যান, জামা কাপড় পরে আসুন। ইরফান মায়রার অযৌক্তিক কথায় বিরক্ত হয়। কিছুটা এগিয়ে এসে গম্ভীর গলায় বলে, ইজ্জত শেষ করেছি বলে নিজের মানচিত্র নিজেই মেলে দাঁড়িয়ে আসো, ইডিয়েট।
মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। মেঝেতে তার ওড়না পড়ে আছে। ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে দৌড় দিয়েছে। একদম খেয়াল নেই, দ্রুত তার খোলা চুলগুলো ভাগ করে দুপাশে আনলো। ইরফান মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা এদিক ওদিক তাকায়। মেয়েটা জীবনে এমন পরিস্থিতিতে এর আগে পড়েনি। এভাবে তো বাইরে যাওয়া যাবে না। মাথা তুলে একবার ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকে চেয়ে আছে। চোখ নামিয়ে তার ওড়নার দিকে তাকায়। মায়েরার এবার লজ্জায় কান্না পাচ্ছে। তার সব শেষ করে দিল এই বেয়াদব লোকটা। এলোমেলো দৃষ্টিতে এগিয়ে গিয়ে মেঝেতে পড়ে থাকা ওড়না কুড়িয়ে নিজেকে ঠেকে নেয়। এরপর দ্রুত দরজার কাছে এগিয়ে গিয়ে আবারও খোলার চেষ্টা করে, কিন্তু পারে না। পেছনে ফিরে কিছু বলতে নিলে একদম তার সামনে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে ঢোক গিলে নেয়। এই লোকের পুরো শরীরে এত ঘাম কেন? কথাটা মনে মনে বিড়বিড় করে। মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান গম্ভীর মুখে মায়েরার দিকে চেয়ে আছে। এই লোকের সব দৃষ্টি ভয়ঙ্কর, একদম খেয়ে ফেলার মতো লাগে। মায়েরা দুহাতে দুগাল চেপে ধরে, ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আর একবার মারলে আপনাকে আমি জেলের ভাত খাওয়াবো বলে দিলাম। দেখুন আমি কোমরে অনেক ব্যথা পেয়েছি, আপনি দুইবার ফেলেছেন আমায়, পা ঠিক করে দিয়েছেন, কিন্তু সেই উপকার খুবই সামান্য। থাপ্পড়ও তো মেরেছেন আপনি, আমার অর্ধেক ইজ্জত শেষ করে দিয়েছেন। আর একবার মারলে কিন্তু আমি আপনাকে। মায়েরা বাক্য শেষ করার আগে ইরফান দরজা খুলে মায়েরার হাত ধরে তাকে মৃদু ধাক্কা দিয়ে ঘর থেকে বাইরে বের করে দেয়। এরপর ঠাস করে দরজা বন্ধ করে দেয়। মায়েরা হাঁ করে বন্ধ দরজার দিকে তাকায়, চিল্লিয়ে বলে, জঘন্য, অসভ্য, অসহ্য একটা লোক। বলেই দৌড় লাগায় তার ঘরের দিকে। সিঁড়ি বেয়ে নেমে দৌড়ে তার ঘরের দিকে যেতে নিলে জাহিদ ডেকে বলে, মাইরা তুমি কোথায় ছিলে? জাহিদের কথায় মায়েরা দাঁড়িয়ে যায়। হেসে চোখ বড় বড় করে বলে, জবের মুখ থেকে বেঁচে ফিরেছি। ইরফান পরনে প্যান্ট পরে কি মনে করে ঘর থেকে বেরিয়ে আসে। নিচে তাকিয়ে জাহিদকে দেখে। পাশে মায়েরা শক্ত কণ্ঠে ডাকে। জাহিদ। ইরফানের ডাকে জাহিদ মাথা তুলে উপরে তাকিয়ে বলে, জি ইরফান ভাই। উপরে এসো। ইরফান ভাই 2 মিনিট দাঁড়াও, আসছি। এরপর মায়েরার দিকে তাকিয়ে কিছু বলার আগে আবারও ইরফান অগ্নিঝরা কণ্ঠে বলে, এখন আসতে বলছি। হ্যাঁ হ্যাঁ আসছি ইরফান ভাই, 1 মিনিট ওয়েট। কথাটা বলে মায়েরার দিকে তাকিয়ে বলে, মাইরা তোমার তো পা ভেঙে গিয়েছিল, দাঁড়িয়ে আছো কিভাবে? ইরফান রাগে বাঘের ন্যায় গর্জনিত কণ্ঠে চিৎকার করে উচ্চারণ করে। জাহিদ। মায়েরা ভয়ে লাফিয়ে ওঠে। জাহিদ নিজেও থতমত খেয়ে ইরফানের দিকে তাকায়। মায়েরা বুকে থুতু দিয়ে বিরক্ত হয়ে পিছনে ফিরে মাথা উঁচু করে তাকায়। ইরফানকে মুখ ভেঙচি দিয়ে তার ঘরের দিকে দৌড় দেয়। ইরফান দাঁতে দাঁত চেপে মায়েরার দিকে চেয়ে রইল। এরপর হনহন করে তার ঘরে যায়। জাহিদ হতাশার নিঃশ্বাস ফেলে উপরে উঠে আসে। ইরফান ভাই কিছু বলবে? ইরফান বেলকনির দরজার সামনে উল্টো ফিরে দাঁড়িয়েছিল। জাহিদের কথায় পেছন ফিরে তাকায়। জাহিদ ইরফানের দৃষ্টি দেখে ভাবলো সে কি কিছু করেছে, আবার ভাবলো না, তাদের এই ভাই তো এমনই, নতুন করে আর কি হবে। ইরফান এগিয়ে গিয়ে কাবার থেকে তার সবগুলো শার্ট প্যান্ট বের করে বিছানার ওপর ছুঁড়ে ফেলে। জাহিদ ভ্রু কুচকে চেয়ে আছে। ইরফানের সব কাপড় ছুঁড়ে ফেলা হলে জাহিদের দিকে এগিয়ে এসে শক্ত কণ্ঠে বলে, এগুলো নিয়ে যাও। জাহিদ অবাক হয়ে বলে, কোথায়? আয়রন করাতে। জাহিদ বিছানায় পড়ে থাকা শার্ট প্যান্টের দিকে তাকালো। সব নতুন লাগছে, একদম সুন্দরভাবে আয়রন করে রাখা। ইরফানের দিকে তাকিয়ে বলল, কিন্তু এগুলো তো সব আয়রন করা ইরফান ভাই। ইরফান গম্ভীর গলায় বলে, সেকেন্ড টাইম আয়রন করাবো, নিয়ে যাও। জাহিদ মাথা চুলকালো। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, রহমত কাকা বাড়ি তাকে নিবে না, তুমি করিয়ে আনবে। সব শার্ট প্যান্ট আয়রন করানো শেষ হলে তবেই বাড়ি ফিরবে। জাহিদ অসহায় চোখে বিছানায় পড়ে থাকা কাপড়গুলোর দিকে তাকালো, আবার ইরফানের দিকে চেয়ে বলল, এতগুলো কাপড় আয়রন করতে তো অনেক টাইম লাগবে, সারা দিনেও শেষ হবে না ইরফান ভাই। ইরফান নিজের গায়ে একটা ব্ল্যাক শার্ট জড়িয়ে বোতাম লাগাতে লাগাতে গম্ভীর গলায় বলে। নিয়ে যাও। জাহিদ অসহায় কণ্ঠে বলল, মাইরাকে নিয়ে ঘুরতে যেতাম, ও খুব মিশুক আর ভীষণ ভালো, ঘুরতে নিয়ে গেলে খুব খুশি হবে। তুমি রহমত চাচাকে নিয়ে করিয়ে নাও না ইরফান ভাই। ইরফান দ্বিতীয় বোতামটা লাগিয়ে জাহিদের দিকে শক্ত চোখে তাকায়। জাহিদ ইরফানের দৃষ্টি দেখে ঢোক গিলে, মায়রাকে তো দেখতেই পারে না ইরফান ভাই, সে তার সাথে ঘুরতে যাওয়ার কথা ভুল করে বলে ফেলেছে। মিস্টেক। তখন মায়েরার সাথে কথা বলছিল বলে হয়তো রেগে গিয়েছে। মেয়েটা কত ভালো, ইরফান যে কেন দেখতে পারে না মেয়েটাকে বুঝে পায় না জাহিদ। অতঃপর মেকি হেসে বলে, না না, আমি আয়রন করাতে পারবো। যাচ্ছি, ঘুরতে যাব না, মজা করলাম আর কি। ইরফান দুহাতের শার্টের হাতা কনুই পর্যন্ত গুটিয়ে হাত ঘড়ি পড়তে পড়তে ঘর থেকে বেরিয়ে গেল। জাহিদকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে পিছনে ফিরেই বলল। জাহিদ এগিয়ে গিয়ে সব শার্ট প্যান্ট দুহাতের সাহায্যে নিয়ে বাইরে বেরিয়ে এলো। খালার বাড়িতে বেড়াতে এসে খালাতো ভাইয়ের কাজ করতে দিন চলে যাবে। আগে জানলে একটু ট্যুর দিত, এখানে না এসে ভেবেছিল নতুন ভাবিকে দেখবে, কত মজা করবে, কিন্তু কিছুই তো হচ্ছে না, উল্টে তাকে কাজের মাসি হতে হচ্ছে। ইরফান গটগট পায়ে এগিয়ে যায়। জাহারা আর তার মা ইরফানের একটা ঘর
পড়েই থাকছে। জাহারা ঘর থেকে বেরিয়ে তার ভাই জাহিদকে এতগুলো কাপড় নিয়ে যেতে দেখে এগিয়ে এসে বলে, ভাইয়া কোথায় যাও? আর এসব কার শার্ট প্যান্ট? চুরি টুরি করলে নাকি? পিছনে ফিরে জাহিদ কাপড়ের আড়ালে কটমট দৃষ্টিতে ছোট বোনের দিকে তাকায়। পেছন দিকে তাকালে দেখে ইরফান অনেকটাই এগিয়ে গিয়েছে। জাহিদ দ্রুত হাতে সব কাপড় জাহারার গায়ের উপর দিয়ে বলে, তোকে দিয়ে দিলাম, তোর জামাইকে গিফট করে দিস। এই বলে দৌড়ে তার মায়ের ঘরে যায়। জাহারা তবদাকে চেয়ে রইল। ভাবনার মাঝে ইরফানের কণ্ঠ পায়। এগুলো নিয়েছিস কেন? জাহিদ কোথায়? জাহারা ইরফানের গম্ভীর মুখের দিকে চেয়ে বলে, মনে হয় আম্মুর ঘরে গিয়েছে। ইরফান সামনে তাকালে দেখলো জাহিদ তার খালামুনির ঘরে ঢুকেছে। ইরফান দ্রুত পায়ে এগিয়ে যায়। জাহিদ দরজা থেকে ভেতরে দু পায়ে গিয়েছে। তখন ইরফান পেছন থেকে জাহিদের শার্টের কলার টেনে বলে, এক কথা রিপিট করতে বারবার আমার ভালো লাগে না। জাহিদ কাঁদো কাঁদো মুখ করে পেছনে তাকালো, অতঃপর বলল, ইরফান ভাই আমার নাম্বার 1 পেয়েছে। ইরফান তীক্ষ্ণ চোখে জাহিদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। হাত ঘড়িতে একবার সময় দেখে বলে, ফার্স্টে যাও, আমি ওয়েট করছি। জাহিদ ভ্রু কুচকে বলে, তুমি যাবে? তাহলে আমাকে কেন নিচ্ছ? তুমিই যাও। ইরফান বিরক্তিতে চোখ মুখ কুচকে জাহিদের কলার ধরে টেনে বাইরে আনে। পিছন থেকে ইরফানের খালা ডেকে বলে, কোথায় যাচ্ছ ইরফান বাবা? জাহিদ কোথায় যাও? ইরফান যেতে যেতে উত্তর দেয়, ভার্সিটি যাচ্ছি খালামণি, জাহিদকে লাগবে আমার। ইরফান জাহিদের কলার ছেড়ে যেতে যেতে গম্ভীর গলায় বলে, জাহিদ জাহারের থেকে সবগুলো প্যান্ট শার্ট নিয়ে বাইরে এসো ফার্স্ট। জাহিদ বিরক্ত হলো কিন্তু কিছু বলল না। ইরফান তার চেয়ে বড়, ছেলেটা হাসি খুশি হলে তাও কিছু বলা যেত। যা মুড এই ছেলের, থাক, সে না হয় একদিন বড় ভাইয়ের কাজ করে দিক। অতঃপর জাহারার থেকে কাপড়গুলো নিয়ে এগিয়ে যায়। ইরফান নিচে নেমে বাইরে যেতে নিলে তার মায়ের ডাকে থেমে যায়। ইরফান খেয়ে যাও। ইরফান গম্ভীর গলায় বলল, বাইরে খেয়ে নেবো আম্মু। ইনায়াকে কলেজে নামিয়ে দিয়ে যাও তাহলে। ইরফান একবার হাত ঘড়ি দেখলো, অতঃপর বলে, দ্রুত আসতে বল, আমার লেট হয়েছে। এরপর বাইরে বেরিয়ে যায়। পিছন পিছন জাহিদও বেরিয়ে যায়। রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। জাহিদকে দিয়ে কাজ করাচ্ছে কেন বুঝলো না, কিছু বললো না, বলে লাভ নেই, জানে। তিনি ইনায়াকে দ্রুত রেডি হতে বললেন। মায়েরা তখন থেকে এসে ইনায়ের সাথে কথা বলছে। আপু তোমার ভাইয়া আমাকে আরেকবার মেরেছে। ইনায়া মন খারাপ করে বলল, আসলে ভাইয়া একটুতেই রেখে যায়, তুমি আর ভাইয়ার সামনে যেও না কেমন? মায়েরা মৃদু রেগে বলল, আরে আপু, আমি তোমার ভাইয়ের সামনে যাইনি, ওই লোকটাই আমায় ফেলে দিয়েছে, আমার ইজ্জতের ফালুদা বানিয়েছে, তারপর আবার কোলে তুলেও ছুঁড়ে ফেলেছে। কোমরে এখনই একটু ব্যথা আছে, বুঝলে? ইনায়া অদ্ভুতভাবে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা সব কথা তার মাথার উপর দিয়ে গেল। সে তো ঘুমাচ্ছিল, এর মাঝে যে কি করেছে এই মেয়ে। মায়েরা হেসে বলল, আচ্ছা ওসব বাদ দাও, তোমার ভাই তো মানুষ নয়, এত ভাবা দরকার নেই তার কথা। আপু শোনো না, আমাকে তোমার কলেজে নিয়ে যাবো, আমি একটু ঘুরে ঘুরে দেখবো। ইনায়া অবাক হয়ে বলল, আমি তো কলেজে গিয়ে ক্লাস করব, তুমি কি করবে? আমি খোলা জায়গায় ঘুরবো, তোমার ছুটি হলে আবার একসাথে আসবো। প্লিজ আপু, যাই না তোমার সাথে। ইনায়া মায়েরার দিকে তাকিয়ে হেসে বলল। ওকে। মায়েরা খুশি হয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। কোমরে একবার হাত বুলালো। ইনায়া বলল, বেশি ব্যথা পেয়েছো? মায়েরা হেসে বলল, না না আপু, ঠিক হয়ে যাবে। এটা বলে গায়ে বোরখা জড়ালো। একদম রেডি হয়ে এসে বলল, আপু, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমার মনে হয় তোমার ভাইয়ের মাথায় গন্ডগোল আছে। আসলে পাগলকে পাগল বলে তারা রেগে যায়, বুঝলে? তোমার আম্মু মানে আমার শাশুড়ি মাও রেগে যায়। তাই বলছি, আমি আর তুমি দুজন মিলে তোমার ভাইয়ের জন্য ভালো হওয়ার ঔষধ কিনে এনে পানির সাথে গুলিয়ে তাকে খাওয়াবো। এখন কেমন জঙ্গলিদের মতো বিহেভ করে, দেখতেও তো জঙ্গলিদের মতো লাগে। চুলগুলো কেমন বড় বড়। ভালো হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। চুলগুলো কেটে নিলে একদম হিরোদের মতো লাগবে। এখন ভিলেনই নায়ক লাগে, বুঝলে? কথাগুলো এক নিঃশ্বাসে বলে হেসে ফেলল। কেমন লাগলো আইডিয়াটা? ইনায়া চোখ বড় বড় করে তাকায় মায়েরার দিকে। লাস্ট কথায় না চাইতেও হেসে ফেলে। পিছন থেকে ইরফানের গম্ভীর কণ্ঠ ভেসে আসে। ইনায়া? মায়েরা বিরক্ত হয়ে দরজার দিকে তাকিয়ে আবারও ইনায়ার দিকে তাকিয়ে বলে, আপু, তোমার ভাই নিজে তো পাগল, আমিও পাগল হয়ে যাচ্ছি তার মার খেয়ে খেয়ে। ছোঁয়াচে রোগের মতো। তোমার ভাই এখানে নেই, তবুও আমি দেখতে পাচ্ছি। এইগুলো তো পাগল হওয়ারই লক্ষণ, তাই না? তার চেয়ে ভালো চলো না দ্রুত তোমার ভাইকে সুস্থ করে দেওয়ার ঔষধ আনি, তাহলে আমিও আর পুরোপুরি পাগল হব না। ইনায়া ঢোক গিলে পেছনে ফিরে তার ভাইয়ের দিকে তাকালো। ইরফান চোখ মুখ শক্ত করে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা আবারও কিছু বলতে নিলে ইনায়া মায়েরার মুখ চেপে বলে, মায়েরা, এটা সত্যি সত্যি ভাইয়া? তুমি পাগল হওনি, প্লিজ চুপ করো। মায়েরা চোখ বড় বড় করে দরজার দিকে তাকায়, চোখ জুড়ে ভীতি। মুখ থেকে ইনায়ার হাত সরিয়ে বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজায়। আজ সে শেষ। ইরফান রেগে ঘরের ভেতরে প্রবেশ করে চিৎকার করে বলে ওঠে, হাউ ডিয়ার ইউ!
মায়েরা ভয়ে লাফিয়ে ওঠে, দ্রুত ইনায়ার পিছনে লুকিয়ে কাপা কাপা কণ্ঠে চেঁচিয়ে বলে, আপু বাঁচাও, এই জল্লাদের হাত থেকে বাঁচাও আমায় প্লিজ। ইনায়ার নিজের গালে দুটো থাপ্পড় দিতে ইচ্ছা করলো। মায়েরার মুখটাও সংযত হয় না, তার ভাইয়ের রাগটাও সংযত হয় না। এখন সে কি করবে? ইরফান চিৎকার করে বলে, বেরিয়ে এসো স্টুপিড। মায়েরা ভয়ে কেঁদে দিবে প্রায়। এই লোককে দেখেই বোঝা যাচ্ছে তার বলা সব কথা শুনে নিয়েছে। এখন তাকে কে বাঁচাবে? মাথাটা একটু বাঁকিয়ে ইরফানের দিকে তাকিয়ে কাপা কাপা কণ্ঠে বলে, দেখুন, আমি কিন্তু আপনাকে নায়ক বলেছি, এত রাগার কি আছে? হ্যাঁ, প্রশংসাই তো করেছি একটু, বাকিগুলো মিথ্যে মিথ্যে বলেছি, ওগুলো ভুলে যান। ইরফান জ্বলন্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা ইরফানের দৃষ্টি দেখে ঢোক গিলে চোখ নামিয়ে নেয়। ইরফান এগিয়ে এসে রাগে মায়েরার সামনে থেকে ইনায়াকে টেনে সরিয়ে দেয়। ইনায়া ডান দিকে কয়েক পা পিছিয়ে যায়। মায়েরা ইনায়ার পিঠের সাথে অনেকটাই হেলান দিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ করে সামনে থেকে ইনায়া সরে যাওয়ায় মায়েরা পড়ে যেতে নেয়, তবে ইনায়ার জায়গায় ইরফান দাঁড়ানোয় মায়েরা হেলে গিয়ে পড়ে ইরফানের বুকে। মায়েরার আত্মার পানি শুকিয়ে গিয়েছে। মেয়েটা ভয়ে জ্ঞান হারালো বলে ইরফানের বুকে শরীরের পুরো ভার ছেড়ে দেয়। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে চোখ বুজে লম্বা শ্বাস টানে। ইরফান মায়েরাকে নিজের থেকে সরানোর জন্য ধাক্কা দিতে গিয়েও থেমে যায়। মায়েরা পুরো শরীরের ভর ছেড়ে দেয়। ইরফান ভ্রু কুচকালো। ডান হাতে মায়েরার মাথা ঠেলে তার বুক থেকে সরিয়ে মায়েরার মুখ পানে তাকায়। তার ঘরে গিয়ে যে থাপ্পড়টা দিয়েছিল এর ফলে মেয়েটার বাম গাল হালকা লাল হয়ে আছে। ইরফান ফোঁস করে শ্বাস ফেললো। সেন্স হারিয়েছে কেন বুঝলো না। তীক্ষ্ণ চোখে বেশ কিছুক্ষণ মায়েরার মুখ পানে চেয়ে রইল। ইনায়ার দিকে তাকিয়ে কণ্ঠে বিরক্তি ঢেলে বলে, এই স্টুপিডকে ধরবি নাকি ফেলবো? ইনায়া দ্রুত এসে মায়েরাকে আগলে নেয়। এরপর নিজে বেশ কসরত করে মায়েরাকে বিছানায় শুইয়ে দেয়। মায়েরার গালে আলতো থাপ্পড় দিয়ে বেশ কয়েকবার ডাকে। মায়েরা সাড়া নেয়। ইনায়া ভয় পায়। ইরফানের দিকে তাকালে দেখে ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার দিকে চেয়ে আছে। ইনায়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ভাইয়া ডক্টরকে কল কর, মায়েরার কিছু হয়েছে, ও তো চোখ খুলছে না। ইরফান বিরক্ত হয়ে পিছনে ফিরে যেতে যেতে বলল, জাস্ট 2 মিনিট, রেডি হয়ে বাইরে আয়, আমার লেট হয়েছে। ইনায়া ভাইয়ের নির্লিপ্ততায় ভীষণ বিরক্ত হয়। মনে মনে রাগও হয় খুব। একটা মানুষ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গিয়েছে, তবুও তার ভাইয়ের মনে একটুও মায়া দয়া নেই। কণ্ঠে কিছুটা রাগ নিয়ে পিছন ফিরে বলল, তোমার প্রবলেম কি ভাইয়া? দেখছো একটা মেয়ে অসুস্থ আর তুমি হেয়ালি করেই যাচ্ছ। আসলেই তুমি পাষাণ হয়ে গিয়েছো। ইরফান দাঁতে দাঁত চেপে ইনায়ার দিকে তাকালো। ইনায়া ইরফানের দৃষ্টি দেখে ভয় পেয়ে আমতা আমতা করে বলে, ডক্টরকে একটা কল কর অন্তত প্লিজ। ইরফান গটগট পায়ে এগিয়ে এসে রেগে বলে, ওর বাদরামি না দেখে কলেজ যাবি না। ইনায়া বিরক্ত হলো। মানছে মায়েরা চঞ্চল, এর জন্য সেন্স হারিয়েছে বলে তাকে সুস্থ করে জাগিয়ে তুলবে না। ইরফান হঠাৎই মায়েরার হাত ধরে জোরে টান দিয়ে বসিয়ে দেয়। মায়েরা ধরফর করে চেঁচিয়ে বলে ওঠে, ও আপু, আমার হাত খুলে গেল, হাত খুলে গেল আমার, আমার হাতকে বাঁচাও বাঁচাও। ইনায়া চোখ বড় বড় করে তাকায় মায়েরার দিকে। মায়েরা তো অজ্ঞান হয়ে গিয়েছিল। ইরফান শক্ত চোখে মায়েরার দিকে চেয়ে দৃষ্টি ঘুরে ইনায়ার দিকে তাকিয়ে রেগে বলে, সে এই তো স্টুপিডের বাদরামি। মায়েরা ইরফানের দিকে তাকিয়ে ঢোক গিলে বিড়বিড় করে, একটু নাটক করেও শান্তি নেই। কথাটা বলে ইনায়ার পেছনে বৃথা লুকানোর চেষ্টা করে। ইরফানের বিরক্তির মাত্রা পেরিয়েছে। ইনায়ার দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলে, 2 মিনিটের 1 সেকেন্ড লেট করলে তোকে শুলে চড়াবো আমি। আর এই স্টুপিডের আশেপাশে যদি তোকে দেখি তো একটা থাপ্পড় মাটিতে পড়বে না। মায়েরা ইনায়া দুজনেই কেঁপে ওঠে। ইনায়া দ্রুত বিছানা থেকে নেমে তার ঘরের দিকে দৌড় লাগায়। মায়েরা ভীত স্বরে চেঁচিয়ে বলে, আপু আমায় নিয়ে যাও দয়া করে, আমার সামনে বাঘ, বাঁচাও। ইনায়া অসহায় চোখে পেছনে ফিরে তাকায়। ইরফানের দিকে তাকালে ইরফানের দৃষ্টি দেখে আর এগোয় না। সে লেট করলে থাপ্পড় তো তাকে খেতে হবে, তাই দ্রুত তার ঘরের দিকে পা চালালো। এদিকে মায়েরা ভয় পাচ্ছে। কতগুলো বেফাস কথা বলেছে, আবার অ্যাক্টিং করে এই লোকের গায়ে পড়েছিল। এখন তার কি হবে? নিজেকে গুটিয়ে নিয়ে ধীরে ধীরে সামান্য মাথা তুলে ইরফানের দিকে চায়। ইরফানের দৃষ্টির নড়চড় নেই। মায়েরা জানে এই দৃষ্টি মানে তাকে এখন ধোয়ার পরিকল্পনা করছে। মায়েরার মনে পড়ে এই লোকটা ইনায়া আপুকে তার সাথে মিশতে নিষেধ করেছে। নিজের মাঝে জমানো ভয় সাময়িক পালিয়ে গেল। মায়েরা হঠাৎই রেগে বলে ওঠে, আপনার এত বড় সাহস, আমার সাথে আপুকে মিশতে নিষেধ করছেন? আপনি জানেন মুভি গল্পের কত নায়ক পাগল থাকে? আমি না হয় আপনাকে সেরকম পাগলই বলেছি, আর আমি যেহেতু আপনার বউই হই তাই একটু অ্যাক্টিং প্র্যাকটিস করছিলাম। আপনি তো দেখছি আসলেই মূর্খ। ইরফান ঘর থেকে বেরোনোর জন্য দুপায়ে গিয়েছিল। মায়েরার কথা শুনে তার পা থেমে যায়। রাগে বিরক্তিতে নিজের মাথা চুল টেনে ধরলো। আর নিতে পারছে না একে। ঝড়ের বেগে এসে মায়েরার গাল চেপে ধরে ডান হাতে।
মায়েরা ভয়ে কেঁপে ওঠে, দু হাতে ইরফানের হাত চেপে ছাড়ানোর চেষ্টা করে। ঢোক গিলে কিছু বলতে চায়, তবে ইরফান এত জোরে গাল চেপে ধরেছে কথা বলতে চাইলেও পারছে না। ইরফান নিজেই মায়েরাকে ধাক্কা দিয়ে উল্টো ঘুরে দাঁড়িয়ে ফোঁস করে শ্বাস ফেলে। সবকিছু এত অসহ্য লাগছে। মায়েরা কিছুটা ছিটকে বিছানায় পড়ে, দু হাতে দু গালে হাত বোলায়। ইরফানের ফিরিয়ে রাখা পিঠের দিকে চেয়ে বলে, আপনি আসলেই পাগল। আমার গাল দুটো সরকারি পেয়েছেন। উফ, ইরফান উল্টো ঘুরে মায়রার দিকে তেড়ে আসতে নিলে মায়রা বিছানা থেকে লাফ দিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দেয়। উদ্দেশ্য ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দিবে। ওয়াশরুম থেকে দু পা পিছিয়ে থাকা অবস্থায় ইরফান বড় বড় পা ফেলে এসে মায়রার হাত শক্ত করে টেনে ধরে। পেছন থেকে জাহারা বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।